আবারও ফিরছে ডেঙ্গুর মৌসুম। বছরের শুরুতেই তীব্র গরম আর থেমে থেমে বৃষ্টিপাত। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার বংশ বিস্তারে এ পরিবেশ বেশ জুৎসই। তাদের মতে, লোক দেখানো মশক নিয়ন্ত্রণ হলে এডিসের দাপট কমানো যাবে না। পাশাপাশি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা গড়ে না তুললে চোখ রাঙাবে মৃত্যুহার। এজন্য আগেভাগেই সবাইকে সতর্ক থাকার পরামর্শ কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ডেঙ্গুর বিস্তার কেবল বাংলাদেশে এমনটি নয়, ব্রাজিল, পেরু, মালয়েশিয়া এমনকি ভারতেও ডেঙ্গুতে মৃত্যুর নজির রয়েছে। তবে বাংলাদেশে মৃত্যুহার সবচেয়ে এগিয়ে। গেল বছর প্রতি 1000 রোগীর 5 জনই মারা গেছেন। আক্রান্তের সংখ্যায়ও প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে অনেক বেশি। কমিউনিটি ক্লিনিকের মতো শহরে মানুষের কাছে থাকে, তাহলে যাদের জ্বর হচ্ছে তারা টেস্ট করে সাবধান হয়ে যাবে যে আমার ডেঙ্গু হয়েছে। এখানে প্রাথমিক, মাধ্যমিক, টার্সিয়ারি সব হলো মেডিকেল কলেজ হাসপাতালে, ফলে সেখানে ক্যাপাসিটির চাইতে অনেক বেশি রোগী ভর্তি হচ্ছে। গ্রামে ইকুইপমেন্ট দেওয়া দরকার, শহরে এটা ইমিডিয়েট দরকার, কারণ ডেঙ্গুর ঘনত্ব শহরাঞ্চলেই বেশি। গ্রামে এবার গ্রামেও হবে। এটা যদি করা যায় তাহলে মৃত্যুর হার এখন যা আছে তার 1/3 মাত্রা নামিয়ে আনা যাবে। মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত জাতীয়ভাবে কোনো কার্যকর পদ্ধতি প্রয়োগ করতে পারিনি, গ্রহণ করতে পারিনি। অন্যদিকে ডেঙ্গুর ভ্যাকসিন দেশে তৈরি বা আমদানির ক্ষেত্রেও আমরা কোনো পদক্ষেপ নেইনি। অর্থাৎ আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেছি। এ কারণে এবারের ডেঙ্গু নিয়ে আমি শঙ্কিত। এবছর ডেঙ্গুর মৌসুম শুরু হতে না হতেই সংক্রমণ শুরু হয়ে গেছে। এরই মধ্যে গেল 3 মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন 1700 রোগী, যেখান থেকে আর ফিরতে পারেননি 22 জন। এর মধ্যে ঢাকার দক্ষিণে মারা গেছেন 9 জন। কীটতত্ত্ববিদরা বলছেন, বছরের শুরুতে হালকা বৃষ্টি আর গরম এডিসের জন্য উপযোগী। বৃষ্টি যদি থেমে থেমে হয়, এখন যে বৃষ্টিটা হচ্ছে এরকম থেমে থেমে যদি বৃষ্টি হয়, আগামী 2 সপ্তাহের মধ্যে আমি আশঙ্কা করি যে মশার সংখ্যা অনেক বেড়ে যাবে। মশা নিয়ন্ত্রণ করতে হলে আগে মশা সম্পর্কে জানতে হবে। যিনি মশা সম্পর্কে বেশি জানবেন উনিই কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি সেই রকম আশাব্যঞ্জক কিছু দেখছি না। তাহলে কি হচ্ছে? তাহলে নিশ্চয় কোথাও ঘাটতি আছে, সেই ঘাটতিটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রতি বছর মশা নিয়ে জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু এ বিষয়ে সিটি কর্পোরেশনের নিজস্ব কোনো জরিপ নেই। এমনকি মশা নিধনে ছিটানো ঔষধের রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ক্ষমতা নিয়েও জরিপ নেই কারোরই। ওষুধটা ডিটারমাইন করবেন, সেই ডোজটা ডিটারমাইন করবেন একজন অ্যান্টোমোলজিস্ট। আমি যদি ডাক্তার ওষুধের কথা বলি যে একটা অ্যান্টিবায়োটিক আমি খাবো, যদি আমি নিজের ইচ্ছায় খাই, তাহলে যেটা এখন হচ্ছে আমাদের দেশে দেখবেন যে 3rd জেনারেশন অ্যান্টিবায়োটিক পর্যন্ত কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে। এখনও কিন্তু ঠিক কীট পতঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেই সিচুয়েশনের দিকে আমি ধাবিত হচ্ছে আস্তে আস্তে। বড় ধরনের ঝুঁকি হবে, শুধুমাত্র বাংলাদেশ না, পুরো পৃথিবীর জন্য এটা ঝুঁকির কারণ হবে। মশাও রেজিস্ট্যান্স হয়ে যায় এই কীটনাশকের উপর, তাহলে যেটা ঢাকায় রেজিস্ট্যান্স হয়ে গেছে সেটা হয়তো বরিশালে চলতে পারে। বরিশালের রেজিস্ট্যান্স যেটা হয়েছে সেটা খুলনায় চলতে পারে। একটা মশার সার্ভেলেন্স, একটা রোগীর সার্ভেলেন্স, একটা হচ্ছে ইনসেকটিসাইড রেজিস্ট্যান্স সার্ভেলেন্স, 3টা মিলিয়ে কিন্তু আমাদের সমন্বিতভাবে কাজটা করা দরকার। না, একেবারেই বাজার থেকে নিয়ে এটা করা হচ্ছে না। গেলবারের ভয়াবহতা এড়াতে এবার বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তাদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।